বাংলা ভাষায় কম্পিউটারে লেখার ক্ষেত্রে ফন্টের কথা আসলে সবচেয়ে সহজ এবং দ্রুত কোনটি? এই প্রশ্নের জবাব কোনো কিছু না ভেবেই মানুষ এখন বলে দিতে পারে অভ্রের নাম। বাংলা টাইপ করতে যারা জানেন না তারাও অভ্র নিজের মতো ব্যবহার করতে পারেন কোনোরকম প্রশিক্ষণ না নিয়েই। অভ্র ফনেটিকে ব্যাপারটি আরও সহজ। ইংরেজি শব্দের মাধ্যমে দ্রুত বাংলা লেখা সম্ভব। ফনেটিকে দ্রুত এবং সহজেই শেখা যায় বলে অনেকেই ইউনি বিজয় লিখতে ততটা আগ্রহী নন, বিশেষ করে তরুণ প্রজন্ম। অথচ অভ্র উদ্ভাবক মেহেদী হাসান আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের রোষানলে পড়েছিলেন। অভ্রকে বাধাগ্রস্ত করার জন্যই নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নেন মোস্তফা জব্বার। তিনি উকিল নোটিশ পাঠান অভ্রর বিরুদ্ধে। অথচ বাংলা ভাষায় তরুণদের লেখার পথ উন্মুক্ত করে দিয়েছিল অভ্র। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। চলতি বছর বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক পদক ২১ পদকে ভূষিত হচ্ছেন অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক মেহেদী হাসান খান। শুধু মেহেদী হাসানকেই নয়, তার আরও ৩ সহকর্মী যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সহ ৪ জনকেই দলগতভাবে এই সম্মাননা দেয়া হবে। বর্তমানে জার্মানিতে বসবাস করছেন মেহেদী। পুরস্কার নিতে বাংলাদেশে আসবেন তিনি। যদিও আজকের এই সাফল্য পেতে বহু কাঠ খড় পোহাতে হয়েছিল মেহেদী হাসানকে। প্রতিষ্ঠাতাদের অন্যতম মেহেদী একজন চিকিৎসক এবং প্রোগ্রামার। যখন এই সফটওয়্যারটি প্রতিষ্ঠা হয় তখন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র, বাকিরাও ছাত্র। পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে অভ্রের যাত্রা নিয়ে বিস্তারিত লিখেছেন মেহেদী। ২০০৩ সালের ২৬শে মার্চ অভ্র কিবোর্ড প্রথম উন্মুক্ত করা হয়। তবে বাংলাদেশে অভ্র প্রতিষ্ঠার আগে থেকে যে বাংলা সফটওয়্যারটি কিবোর্ডে ব্যবহার করা হতো সেটি হলো বিজয়, যেটি একটি বাণিজ্যিক সফটওয়্যার। ব্যবহার করতে হলে গুনতে হয় অর্থ। এই সফটওয়্যারের স্বত্বাধিকারী আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তফা জব্বার। তিনি অভ্রকে দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারে ২০১৮ সালে মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রীও ছিলেন মোস্তফা জব্বার। তিনি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী হিসেবে প্রস্তাব তুলতে পারতাম। ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর বিজয় কিবোর্ড ও সফটওয়্যার প্রকাশিত হয়। ১৯৮৯ সালেই এই সফটওয়্যারটির কপিরাইট করানো হয়েছিল। অন্যদিকে অভ্র ব্যবহারে গ্রাহককে কোনো অর্থ খরচ করতে হয় না, কারণ এটি উন্মুক্ত এবং বিনামূল্যের। ২০১০ সালে প্রথম অভ্র কিবোর্ড বা সফটওয়্যারটি রোষানলে পড়ে। এপ্রিলে সংবাদপত্রে অভ্রের দিকে ইঙ্গিত করে জব্বার বলেছিলেন হ্যাকাররা তার বিজয় সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। অভ্র কিবোর্ডকে নকল সফটওয়্যার হিসেবেও অভিযোগ তোলেন জব্বার। শুধু তাই নয়, জাতীয় তথ্য ভাণ্ডার তৈরির কাজে বাংলাদেশ নির্বাচন কমিশনে অভ্র কিবোর্ড ব্যবহার করা হয়েছে। সে সময় এই বিষয়টি নিয়ে চারদিকে তোলপাড় শুরু হয়। নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পে বাণিজ্যিক বিজয় সফটওয়্যারের পরিবর্তে বিনামূল্যের অভ্র ব্যবহারের কারণে প্রায় ৫ কোটি টাকা লোকসানের অভিযোগও তোলেন জব্বার। সেটা যে স্মাগলিং এর হাতিয়ার হবে, এসব অভিযোগ তুলে ক্রমাগত হুমকি, উকিল নোটিশ পাঠানো হয়েছিল বিনামূল্যের সফটওয়্যার প্রতিষ্ঠানটিকে। এক পর্যায়ে বিনামূল্যের অভ্র সফটওয়্যারের বিরুদ্ধে কপিরাইট অফিসে আইন ভঙ্গের অভিযোগ করেন জব্বার। তার অভিযোগ ছিল অভ্র সফটওয়্যারের সাথে ইউনি বিজয় নামে যে কিবোর্ডের লেআউট সরবরাহ করা হয় এটি বিজয় কিবোর্ড লেআউটের নকল। এই অভিযোগের ভিত্তিতে মেহেদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় কপিরাইট অফিস। ওই নোটিশের পর সময় আবেদন করেন মেহেদী। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৩ মে পর্যন্ত তাকে সময় দেয়া হয়। পরে ওই বছরের জুনে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিসে মেহেদী হাসান খান ও মোস্তফা জব্বারের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এরপর কিবোর্ডের লেআউট সরিয়ে দেন মেহেদীর দল।
তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি বিজয় সফটওয়্যারের স্বত্বাধিকারী মোস্তফা জব্বার। স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা সব ধরনের স্মার্টফোনে বিজয় বাংলা কিবোর্ড সংযুক্ত করতে 2023 সালে নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বিজয় কিবোর্ডের মালিক ও তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সে সময় বলেছিলেন, বিজয় কিবোর্ড বাংলা লেখার জাতীয় মান হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন নানা প্রতিকূলতা সামলাতে হয়েছে অভ্র কিবোর্ড বা সফটওয়্যারটিকে। শেষ পর্যন্ত অভ্র আবিষ্কারের জন্য 21 পদক পেতে যাচ্ছেন মেহেদী এবং তার দল। জোহরা চৌধুরী সেতু, 71।